সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, সহসায় নেই বৃষ্টির সম্ভাবনা। রাজধানীর বাইরে গরম আর লোডশেডিং এ দুর্ভোগ চরমে। উপজেলায় দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নির্বাচনের নামে হচ্ছে প্রহসন, প্রতারণা, বলছে বিএনপি। 6 দিনের সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়। 9 মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ভোগান্তি কমাতে আগামী বছর 70% যাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার উদ্যোগ, জানালেন ধর্মমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। কয়েকদিনের গরমে বিপর্যস্ত প্রায় সব বয়সের মানুষ। হিট অ্যালার্ট জারি থাকলেও প্রয়োজনের তাগিদে গরম উপেক্ষা করে বাহিরে বের হতে হচ্ছে অনেককে। তবে চলমান তাপপ্রবাহের কারণে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ। গরমের তীব্রতা উপেক্ষা করেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদেরকে। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা আরো কয়েকদিন থাকতে পারে। বড় ধরনের বৃষ্টি না হলে এই প্রচন্ড তাপপ্রবাহ কমার সম্ভাবনাও আপাতত নেই। বিদ্যমান যে তাপপ্রবাহ আছে এটা সামনের দিকে অব্যাহত থাকবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, বাগেরহাট এই অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং রংপুর, রাজশাহীর অবশিষ্টাংশ, খুলনার অবশিষ্টাংশ, বরিশাল, ঢাকা, ময়মনসিংহের অধিকাংশ জায়গায় এবং সিলেট এবং চিটাগাংয়ের দু এক জায়গায় যে তাপপ্রবাহ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আছে এটা অব্যাহত থাকবে। আর আমাদের যে হিট অ্যালার্ট যেটা ছিল এটা আগামীকাল এটার আপডেট আসবে, তবে এটা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি। এদিকে সারা দেশে তীব্র তাপদাহের মধ্যে গরম আর লোডশেডিং এ হাঁসফাঁস অবস্থা মানুষের। রাজধানীর বাইরে লোডশেডিং বেশি হয়, গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক জানালেন, পিডিবির আর্থিক সংকট আর বৈদেশিক মুদ্রার ঘাটতি জ্বালানি আমদানিতে বড় সমস্যা। এই অবস্থায় বিদ্যুতে সাশ্রয়ী হতে রাত 8টার পর শপিং মল, দোকানপাট বন্ধের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। দেশের ইতিহাসে সোমবার রাত 9টায় সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে 16,233 মেগাওয়াট। তখনও বিদ্যুতের লোডশেড করতে হয়েছে 467 মেগাওয়াট। রাজধানীতে বিদ্যুৎ সরবরাহে তেমন সমস্যা না থাকলেও লোডশেডিংয়ে ভুগছে গ্রামের মানুষ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবির তথ্য বলছে, শনিবার সর্বোচ্চ লোডশেড ছিল 690 মেগাওয়াট। রবিবার এটি বেড়ে হয় 824 মেগাওয়াট। সোমবার 1300 মেগাওয়াট লোডশেড করতে হয়েছে প্রান্তিক পর্যায়ে। কাজ শুরু করব তখন কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পরে 1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকে না। আমরা সবকিছু রেডি করছি, আমার কারেন্ট নাই। বসে থেকে দেখে যখন দেখেছি আমার মিস্ত্রি চলে যাচ্ছে, তখন আসছে কারেন্ট, তখন আমি কারেন্ট দিয়ে কি করবো? 1 ঘন্টা কারেন্ট থাকলে আবার দেখা যাচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট নাই। আমাদের অটো চার্জেরও সমস্যা হয়, ভোল্টেজ থাকে না, চার্জ হয় না। আর লোডশেডিং তো গরমে কারেন্ট গেলে মনে করেন 1 ঘন্টা। রাতে বিদ্যুৎ গেলে মনে করেন গরমে টিকা যায় না, পাখা দিয়ে কোনো রকম আমরা জীবনটা রক্ষা করি। গরমের তীব্রতার সাথে সাথে বিদ্যুতের চাহিদা আরও বাড়তে পারে। তখন এই বাড়তি চাহিদার যোগান কি বিদ্যুৎ বিভাগের পক্ষে সম্ভব? পাওয়ার সেলের মহাপরিচালক বলেন, লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে। প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা, ক্রয় করা, সেটাই বড় সংকট এবং সেটার কারণ হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে, সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয়। এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা। রাত্রিবেলা যে ব্যবসায়িক কার্যক্রম সেগুলোর ক্ষেত্রে 8টার পরে বন্ধ রাখা, যারা অমান্য করবে অবশ্যই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সরবরাহ ঘাটতি পল্লী বিদ্যুতের উপর না চাপিয়ে সকল বিতরণ কোম্পানিকে ভাগ করে দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। লোডশেডিংটাও সহনীয় পর্যায়ে থাকবে। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সময় মতো সাংগঠনিক ব্যবস্থা, হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দলীয় সিদ্ধান্তে তৃণমূল খুশি। বিএনপির একতরফা কর্মসূচিতে সন্ত্রাসের সংখ্যা থাকে উল্লেখ করে মানসিক চাপে রাখতেই আওয়ামী লীগ মাঠে থাকে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাইমুর রশিদের রিপোর্ট।
দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, উপজেলা নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থা। তবে প্রার্থিতা প্রত্যাহারে নির্বাচন পর্যন্ত অপেক্ষার সুযোগ আছে বলে মত তার। দাবি করেন, এ নিয়ে দলে কোনো হতাশা বা বিশৃঙ্খলা নেই। স্মরণ করিয়ে দেন, শুধু বিশৃঙ্খলার কারণে জাতীয় নির্বাচনেও অনেকে এমপি মন্ত্রী হতে পারেননি। তবে স্বজনের সংজ্ঞা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে, কাজে সময় মতো এখানেও শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে প্রত্যাহার যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো, আমরা কোমর সোজা করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছি এবং এই দেশের রাজনীতিতে আমরা শক্ত অবস্থান নিয়ে আছি। নির্বাচনের মতো প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা আছি। এই প্রক্রিয়ার মধ্যে রণকৌশল আমাদের থাকতে পারে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই, তাই ষড়যন্ত্র রুখতে কর্মসূচি দিতেই হয় ক্ষমতাসীন দলকে। বিএনপি একতরফা কোনো সমাবেশ করতে গেলে তারা ওখানে সন্ত্রাসের বিষয়টি এসে যায়। জনগণের জানমালের গ্যারেন্টিটা, সম্পদ রক্ষা, সেখানে আমাদেরও সরকারি দল হিসেবে একটা দায়িত্ব আছে। তারা, আমরা মাঠে থাকলে তারা সন্ত্রাস করার বিষয়ে একটা বাধা তারা মানসিকভাবে পাবে এবং সে কারণে আমরা এটা করি। আওয়ামী লীগ শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমি আমার দলের অফিসে আমার কর্মী কলিগের সাথে আলাপ করব, এই কনভারসেশন কেন পথে আবার এটা নিয়ে আপনি প্রশ্ন করেন? ডোন্ট ডু ইট প্লিজ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের আমলে নির্বাচিত হওয়া বিএনপির কোনো মেয়র বা উপজেলা চেয়ারম্যানই দায়িত্ব পালন করতে পারেননি। তাদের কারাগারে কাটাতে হয়েছে কিংবা বরখাস্ত করে আওয়ামী লীগ নেতাদের সে জায়গায় বসানো হয়েছে। এমন নানান তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে নেতাকর্মীদের উপজেলা নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছে বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচনের নামে প্রহসন প্রতারণা করা হচ্ছে। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনও বর্জন করছে জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেকেই। প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে দলের 7 জন পদধারী নেতা এবং অব্যাহতিপ্রাপ্ত বহিষ্কৃত সব মিলিয়ে 38 জন নেতা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন। এর মধ্যে অনেককে বহিষ্কারও করা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে খুব অল্প কয়েকজনই প্রার্থী হয়েছেন। যারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানানো হচ্ছে। এই সরকারের আমলই একটা সময় মনে করে দেখেন, প্রত্যেকটি সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা মেয়র হয়েছিলেন। যতগুলো পৌরসভা এবং উপজেলা চেয়ারম্যান, এর মধ্যে 2/3 অধিক ছিল বিএনপির প্রার্থীরা। কিন্তু ফল কি হয়েছে? কেউ সুস্থ চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারেননি। আপনি রাজশাহীর মেয়রকে গ্রেফতার করা হয়েছে, খুলনার মেয়রকে গ্রেফতার করা হয়েছে, সিলেটের মেয়রকে গ্রেফতার করা হয়েছে, গাজীপুরের মেয়রকে গ্রেফতার করে কারাগারে রাখতে রাখতে কারাগারে বসেই তিনি মারা গেছেন। মান্নান সাহেব, শুধুমাত্র কুমিল্লার সাক্কু সাহেব বাদে আর কাকে জেলখানায় না নেওয়া হয়েছে বলেন? বাকি যারা ছিল প্রত্যেককে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে কথিত মামলার অজুহাত দেখিয়ে বরখাস্ত করে সেখানে আওয়ামী লীগ বসিয়ে দেওয়া হয়েছে। তাই যেই ফাঁসির কাস্টে ঝুলতে কি কেউ সাধে যায়? এই জন্য আমাদের নেতাকর্মীদের বলছি, তো দায়িত্ব পালন করতে দিবে না তোমাকে এই সরকার। তুমি মনে করো না তুমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছো, তুমি যে একবার বিএনপিতে নাম লিখিয়েছো এটাই তারা মনে রাখে। স্থানীয় সরকার নির্বাচন যেখানে ক্ষমতা পালাবদলের বিষয় নেই, সেখানে উপজেলা নির্বাচন কেন বর্জন করছে বিএনপি? এমন প্রশ্নে নিজেদের যুক্তি তুলে ধরেন দলটির নেতারা। বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না সেটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বিএনপি যাবে কি যাবে না, এটাই হচ্ছে সত্যিকার। আচ্ছা, আজকে তো স্পষ্ট
এই যে সেট বর্তমান সরকারের সেট বর্তমান নির্বাচন কমিশনের যে সেট সেখানে তো কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পারে না। কাজে এই ধরনের সেট মধ্যে আমরা তো কোনোদিন নির্বাচনে যাব না, কারণ নির্বাচন তো একটা প্রফেশন, সেই নির্বাচন একটা ভাওতাবাজি, সেই নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে। গণতন্ত্র ও দলের স্বার্থে শৃঙ্খলা মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধানমন্ত্রীকে লালগালিচালা সংবর্ধনা দেওয়া হয়। থাইল্যান্ডের স্থানীয় সময় দুপুর ১:৩০ ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচালা সংবর্ধনা জানান থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ১৯ রাউন্ড গান স্যালুটের পাশাপাশি প্রধানমন্ত্রীকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর প্রধানমন্ত্রীকে নেওয়া হয় ব্যাংককের অভিজাত লুমফিনি এলাকার একটি হোটেলে। ৬ দিনের সফরে এখানেই থাকছেন তিনি। ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন এসকাপের ৮০তম অধিবেশনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য প্রাধান্য পাবে, জানান অর্থমন্ত্রী। ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম বাংলাদেশ থেকে থাইল্যান্ডে সরকারের শীর্ষ পর্যায়ের এই সফর। দুদেশের মধ্যে সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি ছাড়াও জ্বালানি সহযোগিতা, পর্যটন খাত ও শুল্ক সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরে থাইল্যান্ডের রাজা ও রানীর সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঞ্চিত যারা পিছিয়ে পড়া এলাকা তারা কিভাবে এর মধ্যে যোগ করা যায় তাদেরকে, অর্থাৎ এই সুবিধাগুলো যেন তারাও পায়। এইটা আবার এই বাংলাদেশ যে নিজের দেশের জন্য এগুলো এই সুবিধা যাতে পায় সেই ব্যবস্থা তো করলো, কিন্তু এখন বাংলাদেশ চাচ্ছে যে এটা সবার মধ্যে ছড়িয়ে দিবে। বাংলাদেশ তো পথটা দেখালো, কিন্তু এখন সবাইকে দেখাতে চায়, পৃথিবীতে সবাইকে দেখাতে চায়, কেউ যেন বাদ না থাকে। তো বাংলাদেশ তো একটা বিরাট দায়িত্ব নিয়েছে। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, চলতি বছরের হজযাত্রা শুরু হচ্ছে আগামী ৯ মে থেকে। সকালে হজ ক্যাম্পে হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এই তথ্য জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, যেসব হজ এজেন্সি সময় মতো হজযাত্রীদের ভিসা না করে ভোগান্তিতে ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হজযাত্রীদের ভোগান্তি কমাতে আগামী বছর থেকে ৭০% হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ফরিদুল হক খান। ভিসা দেওয়ার আর মাত্র 4 দিন বাকি থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯,০০০ হজযাত্রীর বেশিরভাগেরই ভিসা করেনি হজ এজেন্সিগুলো। গতকাল পর্যন্ত ভিসা হয়েছে মাত্র 400 জনের। সরকারি ব্যবস্থাপনায় ৪,০০০ জনের বিপরীতে ১১০০-র বেশি মুসল্লির ভিসা হয়ে গেছে। ৯ তারিখ থেকে ফার্স্ট ফ্লাইট আমাদের শুরু হবে ইনশাল্লাহ। মোটামুটি 10 জুন আমাদের লাস্ট ফ্লাইট। আমাদের এজেন্সির অনেকে বলে ভিসা করতে পারি নেই, মুনাজ্জাম যেতে পারতেছে না, বাড়ি ভাড়া করতে পারে, অনেক কথাই বলে। দায়িত্বহীনতার যদি কাজ করে বা কোনো কিছু করে, আমাদের সরকারি হজ আইনের 2021 আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই। ডেঙ্গুর ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করতে জুন মাসের আগেই সব ব্যবস্থা নেবে দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে গুলিস্তানে কাজী বশির মিলনায়তনের সংস্কার কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়ে দক্ষিণের মেয়র শেখ ফজলুর তাপস কথা জানান। মেয়র বলেন, সাধারণত প্রতি বছর জুন মাসে ডেঙ্গুর ভয়াবহতা শুরু হয়। এই ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করতে মেতে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় করা হবে, সমন্বিতভাবে কাজ করা হবে। এ সময় ডেভেলপার কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন মেয়র তাপস। কোনো নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়া গেলে প্রয়োজনে ভবনের কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, সহসাই নেই বৃষ্টির সম্ভাবনা। রাজধানীর বাইরে গরম আর লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে। উপজেলায় দলীয় সিদ্ধান্ত না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নির্বাচনের নামে হচ্ছে প্রহসন, প্রতারণা, বলছে বিএনপি। 6 দিনের সফরে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লালগালিচায় সংবর্ধনা, দুদেশের সম্পর্ক জোরদারের প্রত্যয়।
9 মে থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ভোগান্তি কমাতে আগামী বছর 70% যাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার উদ্যোগ জানালেন ধর্মমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টা, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।